প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি। বড় সংকটে পৃথিবী, মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরান যুদ্ধে জড়িয়ে পড়ল। এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আহ গত কয়েকদিন যাবৎ যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে কিনা এমন একটি শঙ্কা ছিল। এমনকি ডোনাল্ড ট্রাম্প G7 সম্মেলন সংক্ষিপ্ত করে নিজ দেশে ফিরেছিলেন কদিন আগে, এবং ডোনাল্ড ট্রাম্প ফিরে নানান অবস্থা পর্যবেক্ষণ করে 2 সপ্তাহ সময়ও বেঁধে দিয়েছিলেন যে ইরান এর মধ্যে যদি আপোষ না করে, মীমাংসা না করে, তাহলে পরিণতি ভয়াবহ হবে। এরই মধ্যে শুক্রবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের আলোচনা ব্যর্থ হয়েছে। এর মধ্যে গতকালকে রাতে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প ইরানে হামলার কথা জানান। তিনি জানিয়েছেন ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় সফল হামলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্ট্রেংথ বোমারু বিমান অংশ নিয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি বলেছেন ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে, নইলে আরো বড় হামলা। জাতির উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প একথা বলেছেন। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়লো মানে এই যুদ্ধটি আমরা ভেবেছিলাম যে যুদ্ধটা হয়তো বন্ধ হবে। বিশেষ করে গত শুক্রবার জেনেভায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের ফলে আমরা ভেবেছিলাম যুদ্ধটাকে ম্যানেজ হয়ে যাবে, কিন্তু কোনোভাবেই ম্যানেজ হলো না। ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ সময় চাইলেন, কিন্তু 2 সপ্তাহ পেরোবার আগেই তিনি ইরানে হামলা করলেন। এর বৈশ্বিক প্রভাব কিন্তু মারাত্মক। আমি বাংলাদেশের কথাই যদি চিন্তা করি, যে আজকে আপনি যদি বাংলাদেশের মানুষ মনে করেন যে যুদ্ধটা হচ্ছে বাংলাদেশ থেকে 3,500 কিলোমিটার বা 4,000 কিলোমিটার দূরে, ইরান কিন্তু আমাদের থেকে খুব বেশি দূরের দেশ নয়, দূরদেশ নয়। আমাদের বলা যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সবচেয়ে কাছাকাছি দেশ হচ্ছে ইরান। আমাদের পরে পশ্চিমে ভারত, ভারতের পরে পাকিস্তান, পাকিস্তানের পরে পাকিস্তান সীমান্ত জুড়ে, সীমান্তের 900 কিলোমিটার জুড়ে ইরানের অবস্থান। সেই জায়গায় খুব কাছাকাছি। এবং ইরানের পথ বেয়ে মধ্যপ্রাচ্য থেকে সবচেয়ে বড় যেটি ঘটনা সেটি হচ্ছে যে আমাদের জ্বালানি সম্পদ আসে কাতার, ওমান থেকে গ্যাস আসে, LNG গ্যাস আসে, এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমাদের জ্বালানি তেল আসে। আমরা আশপাশ থেকেও তেল আনি, ভারত থেকেও তেল আনি, কিংবা অন্যান্য আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশ থেকেও আমরা পরিশোধিত তেল আমদানি করি, কিন্তু অপরিশোধিত তেলটা সরাসরি মধ্যপ্রাচ্য থেকে আসে। এই তেল বা জ্বালানি নির্ভর সারা পৃথিবী। আজকে আপনাকে যদি তেল বন্ধ করে দেওয়া হয়, আজকে যদি আপনাকে গ্যাস বন্ধ করে দেওয়া হয়, আপনি কিন্তু একদম অচল। উদাহরণস্বরূপ ধরুন যে আপনার বাড়িতে চাল, ডাল, শাক, সবজি, মাছ, মাংস সবকিছু আছে, কিন্তু আপনার বাড়িতে গ্যাসের চুলায় সমস্যা হয়ে গেছে, গ্যাস লাইনে সমস্যা হয়ে গেছে। আপনি তাহলে ওই চাল ডাল দিয়ে কোনো কাজ করতে পারবেন না, আপনি রান্না করতে পারবেন না, রান্না করে খেতে পারবেন না। ঠিক তেমনি ভাবে জ্বালানিটা কিন্তু এমনই। আজকে মধ্যপ্রাচ্যে আমেরিকা যদি যুদ্ধে জড়িয়ে পড়ে এভাবে সরাসরি, তাহলে আমাদের শুধু বাংলাদেশ না, আমাদের এই দক্ষিণ পূর্ব অংশই ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়বে।
বিশেষ করে ইরানের যে হরমুজ প্রণালী, ইরান গত কয়েকদিন আগেই এই হরমুজ প্রণালী বন্ধ করে দেবার ঘোষণা দিয়েছে। যদি বন্ধ করে দেয় তাহলে মধ্যপ্রাচ্য থেকে আমাদের জ্বালানি আসা বন্ধ। শুধু তাই নয়, আমাদের রপ্তানি বন্ধ হয়ে যাবে। আমাদের এই যে তেল গ্যাস নির্ভর আমাদের রপ্তানি শিল্প, গার্মেন্ট শিল্প, সেগুলো বন্ধ হয়ে যাবে। আমাদের খাদ্যপণ্য আসতে পারবে না, অনেক খাদ্যপণ্য এদিক দিয়ে আসে, খাদ্যপণ্য আসতে পারবে না। দেখুন, পৃথিবীর অন্য কে কি সংকটে পড়বে, তার থেকে সবচেয়ে বড় সংকটে পড়বে বাংলাদেশ। কারণ বাংলাদেশে এই মুহূর্তে কোনো স্থিতিশীল সরকার নেই। বাংলাদেশের স্বাভাবিক যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা সামাল দেওয়ার মতোই সরকার নেই। বাংলাদেশে যে এই যে সামাজিক অস্থিরতা চলছে, এই অস্থিরতা সামাল দেওয়ার মতোই কোনো সরকার বর্তমানে বাংলাদেশে নেই। আমাদের দেশে এই মুহূর্তে একটা বহুল কথা প্রচলিত, ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ফ্যাসিস্ট। গত আওয়ামী লীগ সরকার ছিল ফ্যাসিস্ট, কিন্তু আমরা গত 16 বছর সেই আওয়ামী লীগ সরকারের আমলে, সেই ফ্যাসিস্টের আমলে আমরা নানা ক্ষেত্রে যেভাবে সুরক্ষা পেয়েছি, বিশ্বমন্দা বিশ্বমন্দা বাংলাদেশ বুঝতেই পারেনি। সর্বশেষ বছর আগে কোভিড, কোভিডে যে সারা পৃথিবী যেভাবে নাস্তানাবুদ হয়েছিল, যে অর্থনৈতিক সংকট, মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছিল, বাংলাদেশে তেমন কিছুই হয়নি। বাংলাদেশে অতি দ্রুততার সাথে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কোভিড প্রতিষেধক টিকা পর্যন্ত আমরা খুব দ্রুততার সময়ের মধ্যে পেয়েছি। আজকে বাংলাদেশের অবস্থা এমনই, যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে যে পৃথিবীর যে কোনো দেশ তাদের মানুষকে নিরাপদে সরিয়ে আনে। এই যে ইরান যুদ্ধ আজকে 1 সপ্তাহ পেরিয়ে গেছে, এখন পর্যন্ত আপনি কি শুনেছেন যে ইরানে যে বাংলাদেশিরা বসবাস করে সেখান থেকে বাংলাদেশ সরকার তাদের নিজেদের তত্ত্বাবধানে দেশে ফিরিয়ে আনতে পেরেছে বাংলাদেশের মানুষকে? অথচ দেখুন, পাশের দেশ ভারত ইতিমধ্যে তারা অপারেশন সিন্ধু শুরু করে তারা নিজ দেশের জনগণকে ভারতে ফেরত নিচ্ছে, ইসরায়েল থেকে তারা ফেরত নিচ্ছে। শুধু তাই নয়, তারা নিজ দেশেরই শুধু নয়, শ্রীলঙ্কা, নেপালের মতো দেশ, আশপাশের দেশের ত্রাতা হিসেবে তাদের দেশের জনগণকেও ফেরানোর উদ্যোগ নিয়েছে। আজকে যদি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো থাকতো, বাংলাদেশ যদি না পারে, ভারতের সাহায্য চাইলে ভারত আমাদের দেশের জনগণকে ফিরিয়ে আনতে পারতো। কিন্তু বাংলাদেশ ভারতের সাথে একটা ভয়ঙ্কর সম্পর্কে লিপ্ত, যার দরুন ভারতের আমাদের ব্যাপারে সেই অর্থে ভ্রুক্ষেপ নেই। এটি ছোট্ট বিষয়, ইরানে আমাদের খুব বেশি জনসংখ্যা বসবাস করে না। এক হিসেবে দেখা গেছে 2000-এর মতো জনগোষ্ঠী ইরানে বসবাস করে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একজন মানুষকে আমরা দেশে ফেরাতে পারিনি এখন পর্যন্ত। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে কি করছে সে ব্যাপারে প্রশ্নবিদ্ধ। আমরা পররাষ্ট্র উপদেষ্টাকে দেখতে পারি না। সবকিছু মিলে একটা গোজেমেলে অবস্থা। আজকে যদি ইরান যুদ্ধ আরো ভয়ঙ্কর রূপ লাভ করে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি আরো ভয়ঙ্কর ভাবে এখানে আসে, সেক্ষেত্রে বাংলাদেশ, সারা পৃথিবী তো সংকটে পড়বেই। আমাদের আশপাশের দেশগুলো, অন্যান্য এলাকাগুলো সংকটে পড়বে। যুদ্ধ মানে একটি অঞ্চল, পৃথিবীর একটি অঞ্চলে যুদ্ধ মানে সারা পৃথিবী সংকটে পড়া। বাংলাদেশ তার বাইরে নয়, বাংলাদেশও বড় বড় ধরনের সংকটে পড়বে। আমরা সেদিকেই যাচ্ছি। এখন ইরান যুদ্ধ আসলে এটি থামবে কিনা, এটি এই মুহূর্তেই বলা কঠিন। কদিন আগেও ধারণা করা গেছিল যে ইরান যুদ্ধ হয়তো থেমে যাবে, যেমন পাক ভারত যুদ্ধ থেমে গেছে। কিন্তু আজকে ইরান যুদ্ধ থামবার কিন্তু কোনো লক্ষণ এখন পর্যন্ত স্পষ্ট নয়। পাক ভারত যুদ্ধ মাত্র 4 দিনে থেমে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি সেখানে। বেছে বেছে ভারত জঙ্গি স্থাপনায় হামলা করে জঙ্গিদের স্থাপনা গুড়িয়ে দিয়েছে। কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধে যেটি ঘটছে, এখানে সাধারণ মানুষেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং
এই ক্ষয়ক্ষতি তাদের দুই দেশের ক্ষতি তো হচ্ছেই, এবং বৈশ্বিক ক্ষতি ব্যাপকভাবে দেখা দেবে। বাংলাদেশ, আমি বলবো যে বাংলাদেশ সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবে, সবচেয়ে বড় ভয়াবহ সংকটের মধ্যে পতিত হবে, কারণ বাংলাদেশ এই মুহূর্তে একটা সংকটের মধ্যে আছে। এই যে সংকট থেকে উত্তরণের জন্য যে একটা অগ্রাসী সরকার দরকার হয়, বাংলাদেশে কিন্তু সেটি নেই। বাংলাদেশে একটা হঠাৎ সরকার, হঠাৎ এসে হঠাৎ কোথায় কখন বালির বাঁধের মতো উড়ে যাবে কেউ বলতে পারে না। কাজে বাংলাদেশ কিন্তু সবচেয়ে বড় বিপদে পড়বে ইরান, মার্কিন, ইসরায়েল এই যুদ্ধে। এটি এখন ত্রিদেশীয় যুদ্ধে জড়িয়ে গেল। এটি যে আরো কত দেশ এই যুদ্ধে জড়িয়ে যায়, এটি এই মুহূর্তে অনুমান করাও কঠিন। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।